রোমের নগর প্রাচীর সংলগ্ন ইংলিশ সেমেট্রি কখনো দেখেছ? বা যদি তোমরা কখনো ইউটিউব বা গুগল সার্চ করে দেখো, দেখবে সেখানে নন ক্যাথলিক বা প্রোটেস্ট্যান্টদের সমাধিক্ষেত্র। আর এই সমাধিক্ষেত্রে যদি কখনো তোমরা যাও, দেখবে ডেইজি ফুলের গালিচায় ঘেরা সেই অপূর্ব সমাধিক্ষেত্রের স্মৃতিফলকে লেখা আছে, হেয়ার লাইজ ওয়ান হুজ নেম ওয়াজ রাইট ইন ওয়াটার। এখানেই শায়িত এক ব্যক্তি যার নাম জলে লেখা। অথবা লেখা আছে ইয়ং ইংলিশ পোয়েট, জাস্ট এটুকুই। আর স্মৃতিফলক যেদিন বানানো হয়েছে 24শে ফেব্রুয়ারি 1821, এটুকুই তোমরা পাবে। আর সেই স্মৃতিফলক এবং সমাধিক্ষেত্রের বরেণ্য ব্যক্তির স্মরণ করছি আমরা আজকে, যিনি তার প্রেমিকার উদ্দেশ্যে বলেছিলেন, মাঝে মাঝে এমন মনে হয় যদি তুমি আর আমি হতেম প্রজাপতি আর বাঁচতাম গ্রীষ্মের আরো 3টি দিন, তোমার সাথে কাটানো এমন 3টি দিন ঢের আনন্দে ভরে উঠত, যা হতো সাদামাটা আর 50টি বছরের চেয়ে অনেক বেশি ভালো। তার প্রেমিকা আর কেউ নন, ফ্যানি ব্রাউন। মৃত্যুর পরবর্তী সময়ে যার বেনির থেকে কেটে নেওয়া একগুচ্ছ চুল আর কয়েকটি নাপাক করা চিঠি সেই বিখ্যাত ব্যক্তির সমাধিক্ষেত্রে রাখা ছিল। আর এই ব্যক্তিটি আমাদেরই বিখ্যাত জন কিটস। মাত্র 25 বছর 4 মাস যিনি বেঁচেছিলেন। 54টি কবিতা তার প্রকাশিত হয়েছিল জীবিতকালীন সময়, এবং বাকি সময় 18টি ওড, 42টি পেত্রার্কীয় সনেট আর 16টি শেক্সপিয়ারিয়ান সনেট এবং আরো কিছু কাব্যগ্রন্থ। তো এই বিখ্যাত তরুণ রোমান্টিক ইংলিশ পোয়েট আজকে আমাদের আলোচ্য বিষয়। আমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য বইয়ে যার একটি লেখা সংকলিত হয়েছে দ্য পোয়েট্রি অফ আর্থ নামে। এই ব্যক্তি স্মৃতিফলকের পাশে দাঁড়িয়ে আরো এক মহান কবি পি.বি. শেলি, কিটসেরই বন্ধু, বলেছিলেন এই জায়গাটি এতই সুন্দর, এখানে এলে মৃত্যুর প্রেমে পড়া যায়। কল্পনা করতে পারছো কি অদ্ভুত, কি অপূর্ব সুন্দর এপিটাফ সব। আর কোনো এক সময়ে 1821-এর 23শে ফেব্রুয়ারি সন্ধে 11টায় মৃত্যুবরণ করেছেন প্রিয় কবি জন কিটস। তোমাদের ভাবতে অবাক লাগছে সন্ধে 11টা? হ্যাঁ, আমাদের এখানকার সময়ের পার্থক্য, গ্রিনচের পার্থক্য 5.5 ঘন্টা। অর্থাৎ আমরা যেটা রাত অনুভব করছি তাদের সন্ধ্যা, নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই কবি বন্ধুর সমাধির কাছাকাছি সেই ইংলিশ সেমেট্রিতেই আরো 2 বছর পর এই বিখ্যাত কবি পি.বি. শেলিরও সমাধি দেওয়া হয়েছিল। যদিও পি.বি. শেলি এবং জন কিটসের সাথে সম্পর্ক কেমন তা জানতে চাইলে লে হান্ট বলেছেন যে তাদের বিপরীত সম্পর্ক, বৈপরীত্য আছে। অর্থাৎ কিটস যতটা শেলিকে পছন্দ করেন, হয়তো শেলি ততটা
কিডসকে না। কিন্তু তোমরা ভাবো তো, যে কোনো সৃষ্টির ভিতরে যদি সমালোচনা না হয়, সেই সৃষ্টি দীর্ঘস্থায়ী হয় না। সমালোচনার ভিতর দিয়ে প্রত্যেকটা মানুষ ভাঙতে ভাঙতে গড়ে। ঠিক হয়তো শেলি সেভাবেই কিডসকে ভেঙে গড়তে চেয়েছিলেন। লে হান্টকে জানার আগে আমরা আমাদেরই প্রিয় কবি কিডস সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নিই। কিডস, জাঙ্কেটস, আমরা জাঙ্কেট নামে বেশি চিনি এই মহান কবিকে। জাঙ্কেট শুনতে অবাক লাগছে না? অ্যাকচুয়ালি আমরা যেমন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে কথা বলি না, কিন্তু কলকাতা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ এবং আমাদের স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে অবশ্যই কিছু পার্থক্য রয়েছে, সেটা স্পষ্ট ধরা পড়ে। ঠিক সেই রকমই লন্ডনে কখনই সম্প্রদায়ের উপভাষার ল্যাঙ্গুয়েজ একটু পৃথক ধরনের। তো জন কিটস তার কবি মহলে যখন একসঙ্গে আড্ডা দিচ্ছেন, কোনো একটা সময় নতুন কবি বন্ধুরা জানতে চেয়েছে যে তোমার নাম কি, তো জন কিটস তখন দ্রুততার সাথে ওই কখনি ভাষায় বলেছেন জাঙ্কেটস, জাঙ্কেটস। তো সেই থেকেই তিনি জাঙ্কেট নামেই পরিচিত। তো জাঙ্কেট তার মজার নাম, তো এই জাঙ্কেটেই তিনি পরিচিত হলেন। আর আরো এক বিখ্যাত বায়োগ্রাফিক্যাল লেখক টম ক্লার্ক, আমেরিকান লেখক টম ক্লার্ক, তার বিখ্যাত বই জাঙ্কেট অন এ স্যাড প্ল্যানেটে জন কিটসের সম্পর্কে যে তথ্য দিচ্ছেন, চলো তার কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করি আমরা। কিটস 1795 31 অক্টোবর জন্মগ্রহণ করলেন ইংল্যান্ডে। পিতা টমাস কিটস, মা ফ্রান্সিস জেনিং কিটস। বাবা স্টেবলম্যান এবং ওসলার। তারও 2 বছর পর 1797 ভাই জর্জ, 1799 ছোট ভাই টম, 1803 বোন ফ্যানি জন্মগ্রহণ করেন। 4 ভাই বোন। 1802 তিনি ভর্তি হলেন মোটামুটি মধ্যবিত্ত স্কুল ক্লার্কের। তো সেই ক্লার্কের স্কুলে, এনফিল্ডেই ভর্তি হলেন ক্লার্কের স্কুলেই। আর 1804 কোনো একটা সময়ে হয়তো ভাই এবং তার স্কুল থেকে ফিরে আসার সময় বাবা ঘোড়া থেকে পড়ে গিয়ে মাথায় চোট পান, আর তার আর ফেরা হয়নি। পিতার মৃত্যুতে পরিবারের বড়জন ভীষণভাবে ভেঙে পড়ে এবং মার উপর দায়িত্ব পড়ে সমস্ত সংসার। মা ঠিক করেন দ্বিতীয় বিবাহ করবেন এবং তিনি উইলিয়াম রাউলিংস বলে এক ব্যক্তিকে, এক ক্লার্ককে বিবাহ করেন। যদিও 4 ভাই বোনের দায়িত্ব তখনই তাদেরই কাস্টডি চলে যায় দাদু দিদার কাছে, অর্থাৎ জন এবং এলিস জেনিংসের কাছে। তো 1 বছরের মধ্যেই দাদুরও মৃত্যু হয়। ততদিন দিদা তাদেরকে নিয়ে এনফিল্ড থেকে চলে যান এডমন্টনে, একটু নর্থে প্রত্যন্ত গ্রামের দিকে। তাদের সাথে থাকতে শুরু করলেন। কিন্তু এভাবে সংসার চলছে না তো, তাই জন এক বিখ্যাত জোসেফ হ্যামন্ড
ব্যক্তির কাছে ডাক্তারি বিষয়ে মেডিকেল ডিপার্টমেন্টে জয়েন হলেন, তাকে সাহায্যের মাধ্যমে কিছু সংসারে যদি উপকার হয়। মা ততদিনে ফিরে আসেন, কিন্তু মায়ের অবস্থা ভীষণ শোচনীয় হয়ে যায়। আর 1810-এ মায়েরও মৃত্যু হয়। এমন একটি সময়ের ভিতর দিয়ে কিডসকে যেতে হয়েছে, তোমরা ভাবতে পারছো? দিদা বুঝতে পেরেছেন তার শরীরের অবস্থা। 4 ভাই বোনের কাস্টডি তুলে দিয়েছেন রিচার্ড অ্যাবে নামক এক টি ব্রোকারেজের দায়িত্বে। আর 1814-তে তিনিও মারা গেলেন। যদিও এই সময় 1813 থেকে জনের একটু লেখালেখির হাতে খড়ি, আর ওই ওষুধ বিক্রেতার কাজে সাহায্য করতে গিয়ে তারই কিন্তু আলাপ ঘটে যায় বিখ্যাত কবি লে হান্টের সাথে। আর সেই লোক তাকে পেয়ে বসে এক অদ্ভুত নেশায়, সাহিত্যের নেশায়। তো এই সময় তিনি তার গাইস হসপিটাল থেকে তিনি ম্যাট্রিকুলেশন পাস করেছিলেন। ঠিক তারও পরের বছর তিনি ডাক্তারি পড়বেন, অর্থাৎ প্রবেশিকা পরীক্ষায় তিনি পাশও করলেন, কিন্তু পড়া তার হয়নি। সাহিত্য যাকে ডাকছে, পড়াশোনা তার কাছে কি? সাহিত্যই শ্রেয়, তিনি সে পথ বেছে নিলেন। তো লে হান্টের সাথে আলাপ হওয়ার পর তিনি দেখলেন মাত্র কত বছর, 1816, অর্থাৎ 20-21 বছরের একটা ছেলে লেখায় তার কলমের এত শক্তি, এত ক্ষুরোধা। তিনি বিস্মিত যে এর লেখা যদি না আমি প্রকাশ করতে পারি, তাহলে কার লেখা প্রকাশ করব? তাই লে হান্ট তারই পত্রিকা দ্য এক্সামিনারে প্রথম স্থান করে দিলেন জন কিটসের কবিতাকে। আর সেই হলো তার পথ চলা শুরু। এই বছরেই তিনি আরো বেশ কিছু বিখ্যাত ব্যক্তিত্বের সাথে আলাপ করেই ফেললেন। জোসেফ সেভান, বিখ্যাত আর্টিস্ট, যিনি তার শেষ জীবনে সঙ্গ দিয়েছিলেন রোমে, এবং হেইডেন, হ্যামিল্টন, আর লে হান্ট তো আছেন, ইত্যাদি ব্যক্তির সাথে তার আলাপ হয়েছিল 1817-র দিকে। এইরকমই সময়ে তিনি জন কিটস নামে পরিচিত হলেন, অর্থাৎ কক্ষণী ভাষার তার যে নামের সংক্ষিপ্ত। তো এই হেইডেনের সূত্র ধরে তার আলাপ হয়েছিল বিখ্যাত আরো এক বরেণ্য কবি পিবি শেলির। তো যাই হোক, 1817 থেকেই তিনি ভাবছেন লেখালেখির একটু দীর্ঘ পথ পাড়ি দেবেন। তাই তিনি শুরু করবেন ভাবছেন অ্যান্ডিমিয়ন, আর অ্যান্ডিমিয়ন শুরুও করেছেন। 1818 তার প্রথম কবিতার বই, আর মাঝের দিকে টেলর ও হ্যাসিড থেকে প্রকাশিত হলো তার অ্যান্ডিমিয়ন। কিন্তু অ্যান্ডিমিয়ন তার সমস্ত ব্যর্থতা দেখে নিয়ে এলো। জন ভেঙে পড়লেন যে এভাবে লেখা হয়তো যাবে না, আর এত সমালোচনা তিনি নিতে পারছিলেন না। আর আরো তার বিপদটা বড় ঘনিয়ে এলো যখন এই 1818 আগস্টের দিকে ভাই টম ভীষণভাবে আক্রান্ত হলেন টিউবারকিউলোসিসে, অর্থাৎ যক্ষ্মায়, যে রোগে মা মারা গেছেন। তো তিনি চলে এলেন সেই ভাইয়ের কাছেই হামস্ট্রিটে তার দেখভাল করবেন বলে। যতটুকু ডাক্তারি তিনি শিখেছেন, যতটুকু ওষুধ বিক্রেতা হিসাবে যতটুকু তিনি শিখেছেন, তিনি সেইখানে কি করলেন? জয়েন করলেন ভাইকে সুস্থ করে তোলার জন্য। কিন্তু সত্যি সত্যি তাকে সুস্থ করা গেল না। 1 ডিসেম্বর তিনি ভাইকেও হারালেন, টম চলে গেল। তো এইরকমই কোনো একটা সময় জন কিটস ওয়েন্টওয়ার্থে নতুন করে পেইং গেস্ট হিসাবে যোগ দিলেন ব্রাউনের বাড়িতে। সেইখানে থাকাকালীন তার প্রতিবেশী সূত্রে এক ক্রিসমাস পার্টিতে আলাপ হয়েছিল ফ্যানি ব্রাউনের সাথে। 18 বছরের ফুটফুটে তরুণী, দেখেই জন কিটস মুগ্ধ। আর সেই মহিলারও
সাহিত্যের প্রতি ভীষণ আগ্রহ, বারবার বই নিতে আসছেন কিটসের কাছে, কিটসও কোনো অছিলাই যাচ্ছেন। আরো একটা কারণ আছে হয়তো, বোনের নাম তো ফ্যানি না, অর্থাৎ প্রেমিকার নামও ফ্যানি, একটা যোগসূত্র তৈরি হয়েই যায়। এইভাবে তাদের মধ্যে দীর্ঘ আলাপ। 1818 তার শেষের দিকে তারা এনগেজমেন্টও লুকিয়ে সেরে রাখেন। হয়তো ফ্যানি ব্রাউনের পরিবার থেকে মা মেনে নিতে পারছিলেন না, তবুও তারা সেই কাজটি সেরে রাখেন। এই 1818 সালটি জনের কাছে এক বিখ্যাত সাল, অর্থাৎ এই সময় তিনি অনেক অনেক সুন্দর সুন্দর লেখা আমাদের উপহার দিচ্ছেন, নানান ওড এবং আরো সুন্দর সুন্দর লেখা, নাইটিঙ্গেল, মেলানকলি, অটম, এমনকি আমরা লামিয়া, তারপরে হাইপেরিয়ান। তো এইরকমই সুন্দর সুন্দর লেখা তিনি এক এক করে লিখতে থেকেছিলেন। তো এইরকমই সময়ে জন 1820-তে ধীরে ধীরে অসুস্থ হতে শুরু করলেন। জনেরও কোথাও যক্ষা প্রভাব পড়তে শুরু করলো। আর এই সময় টেলর এবং হ্যাসিড থেকে আবার প্রকাশিত হলো তার সেই লামিয়া, হাইপেরিয়ান, এইরকম অদ্ভুত সুন্দর সুন্দর লেখা। তোমাদের আগেই হয়তো বলেছি অ্যান্ডিমিয়নের গল্প, যেটা তার ব্যর্থতা এনে দিয়েছিল। অ্যান্ডিমিয়নে তিনি সাধারণত এক মেষপালকের কথা বলেছেন, এক মেষপালক ছেলে যার প্রেমে পড়েছিলেন স্বর্গের দেবী সিনথিয়া, আর তাদেরই প্রেম ঘিরে এই কাহিনী গড়ে উঠেছিল। আর অ্যান্ডিমিয়ন অমর হয়েছিলেন কিভাবে, সেই কাহিনী সেখানে ফুটিয়ে তুলেছেন। হাইপেরিয়ান যদিও শেষ করতে পারেননি, লামিয়াতে সাধারণত তিনি এক ডাইনির প্রসঙ্গ এনেছেন, সে অপূর্ব সুন্দর সব কাহিনী। তো এই 1818 সময়েই তিনি টেলর হ্যাসিড থেকে যে প্রকাশিত করলেন, তিনি এই সময় থেকেই শুরু করলেন তার পথ চলা। প্রশংসা হলো তার, কিন্তু শরীর আর নিতে পারছে না। অসুস্থতার ভিতর দিয়েই তিনি চলে এলেন লে হান্টের বাড়িতে, এবং লে হান্টের বাড়িতে কিছুদিন থাকা সত্ত্বেও কিছুতেই তার শরীর সুস্থ হচ্ছিল না। তার শরীর সুস্থতার দায়িত্ব নিলেন প্রিয় বান্ধবী, প্রিয়তমা ফ্যানি ব্রাউন। ব্রাউনের ওয়েন্টর্থে থাকা ব্রাউনের প্রতিবেশী, অর্থাৎ কাছাকাছি একটি বাড়ি তিনি ভাড়া নিলেন আর জন কিটসকে দেখভাল করার জন্য। কিন্তু সত্যিই আর কোনো রকমভাবে তিনি সুস্থ হতে পারছিলেন না, ভীষণ অসুস্থতার মধ্যে। এই সময় 1820 আগস্টের দিকে ডাক্তার পরামর্শ দিলেন তাকে হাওয়া বদল করতে হবে। তো কিটস পাড়ি দিলেন ইতালিতে। ইতালিতে তিনি পাড়ি দিলেন, আর এই সময় তিনি নেপেলসের পথ ধরলেন। জাহাজে যাওয়ার সময় হয়তো তার শেষ লেখা ব্রাইট স্টার এই জাহাজে বসেই লিখলেন, আর এরপরে লেখা তার হয়নি। এইরকম তার বিমানবন্দরেই 10 দিন কাটিয়ে দিতে হয়েছিল। অর্থাৎ ইংল্যান্ডে টাইফয়েডের প্রকোপ, একটা কোয়ারেন্টিনে থাকার প্রবণতা, সেখানে 10 দিন তিনি কাটালেন ওই কষ্টের মধ্যেও। তারপরে তিনি রোমে যখন গেলেন, সেখানে পিসাতে অবস্থান করছেন শেলি, তাকে ডেকে পাঠালেন যে আমার কাছে এসে থাকো। কিন্তু কোথাও কিটস হয়তো চাইছিলেন না যে নিজের অসুস্থতা আরো বন্ধু, আর তখন সাধারণত টিউবারকুলোসিস বা যক্ষা ভীষণভাবে মানে মানুষকে আক্রান্ত করেছিল। এখন যেমন তোমরা করোনায় ভুগছো, আমরা সবাই সেই করোনার প্রভাবে আটকে আছি সবকিছু সিস্টেমের ভিতর দিয়ে। তো সেই রকমই এখন তো ডট চিকিৎসায় অনেক সুস্থ হয়ে যাচ্ছে না। তো জন আরো একটা কারণ আছে শেলির কাছে না যাওয়ার, যে বিখ্যাত ডাক্তার ক্লার্ক রোমেই থাকেন। তো তিনি রোম শহরে গেলেন, ট্রিনিটা ডাই মন্টি গির্জার লাগোয়া একটি বাড়িতে তিনি ভাড়া দিলেন, আর তার সঙ্গ দিলেন প্রিয় বন্ধু আর্টিস্ট জোসেফ সেভান। তার আমৃত্যু পর্যন্ত ছিলেন সাথে। হয়তো এইরকমই কোনো একটা সময় সেভানকে তিনি বলেছেন যে তুমি যাও তো একটু ইংলিশ সেমিট্রিটা দেখে আসো কেমন। কিছুতেই মেনে নিতে পারছেন না যে মৃত্যু
এভাবে আসবে তার? কিছুতেই মেনে নিতে পারছেন না। বলছে আমার অনেক কিছু প্রমাণ করার ছিল, আমি বেঁচে থাকলে আরো অনেক কিছু প্রমাণ করে যেতে পারতাম। আর সত্যি সত্যি এই হতাশার ভিতর দিয়ে তিনি হয়তো বলেছেন যে আমার নাম সিটি ফলকে লেখার দরকার নেই। একটা বিখ্যাত এপিটাফ তিনি লিখলেন, হিয়ার লাইস ওয়ান হুজ নেম ওয়াজ রাইট ইন ওয়াটার। এখানেই সাহিত্য একজন যার নাম জলের ধারায় লেখা। ভাবতে পারছো, জল প্রবাহমান বয়ে চলেছে, অর্থাৎ নামও থাকবে না, বয়ে চলে যাবে। তিনি মনে করছেন যেন এইভাবে আমার অস্তিত্ব মিটে যাবে। কিন্তু আমরা তো মিটতে দিইনি, তাই না? আজকে তাকেই তো পড়ছি, আজকে এই তোমরা যে দেখছো, এই জন্যই তো দেখছো না? তো এই বিখ্যাত ব্যক্তিত্ব তিনি কিন্তু আর বেশি দিন বাঁচলেন না। তিনি মৃত্যুবরণ করলেন 1821 23 তারিখে, অর্থাৎ 1821 23শে ফেব্রুয়ারি সন্ধ্যে 11টায় তিনি মারা গেলেন। আর বন্ধুকে কবরস্থান দেখে আসতে গিয়ে যখন বললেন বন্ধু ফিরে এসে যে হ্যাঁ, একজন ইংরেজ কবির হাড়গোড় রাখার পক্ষে যথেষ্ট। তো এই মহান ব্যক্তি মৃত্যু আমাদের কাছে এক বেদনাদায়ক। রাত 11টায় তিনি মৃত্যুবরণ করলেন। যদিও সেখানকার বিচারে সন্ধ্যা, অবশেষে তারও 3 দিন পর ওই ইংলিশ সেমিট্রিতেই তার কবর দেওয়া হলো। তোমরা এখন গেলে দেখবে হয়তো ডেইজি ফুল ফুটে আছে চারিদিকে, আর তার কবরস্থান জাস্ট লেখা আছে এই উক্তিটি, ব্যক্তির কোনো নাম নেই। আর তারও 2 বছর পরে আরো এক প্রিয় কবি শেলির সেখানেই সমাধিস্থ করা হয়। কি প্যাথেটিক না? একজন কবিকে ভাবতে গেলে, তার সৃষ্টিকেই ভাবতে গেলে আমরা মোহিত হয়ে যাচ্ছি। আমরা দ্য পোয়েট্রি অফ আর্ট পড়ছি ঠিক কথা, কিন্তু এই কবি সম্পর্কে যদি না জানি, তার সৃষ্টিকে কিভাবে জানি? তাই নিশ্চয়ই তোমাদের কিটস সম্পর্কে যে তথ্য দিলাম তোমাদের সমৃদ্ধ করবে, তাই না? তো এর পরবর্তী অংশে আমরা পড়ব এই কবিতার বিষয়ে, অর্থাৎ যেখানে কিটসের সাথে তারই বিখ্যাত বন্ধু লে হান্টের যে প্রতিযোগিতামূলক দ্বন্দ্ব হয়েছিল, লে হান্টের যে প্রতিযোগিতামূলক দ্বন্দ্ব হয়েছিল তার ফলস্বরূপ বেরিয়ে এসেছিল। আমরা এবার সে কথাই বলবো, চলো। জন কিটসের সাথে আলাপ হয়েছিল ক্লার্কের স্কুলেরই হেডমাস্টারের বড় ছেলে চার্লস ক্লার্ক। আর তার সূত্র ধরেই 1816 দিকেই আলাপ হয়েছিল কবি লে হান্টের সাথে। আর সেই সূত্রেই লে হান্ট বিস্মিত হয়ে গিয়েছিলেন এই তরুণ কবির লেখা দেখে, তার কলমের শক্তি দেখে। আর সেই সময়ের বন্ধুত্বে জন কিটস জাঙ্কেটস নামে পরিচিত হন। আর দুজনের মধ্যেই এক কম্পিটিশন, অর্থাৎ কবিতা লেখার প্রতিযোগিতা। তো যেটা আমরা কম্পিটিশন করে ভাবছি, এটা এমন বিষয় না জাস্ট দুটো কবি চলো আমরা একটা সাধারণ বিষয় নির্বাচন করে সেটা নিয়ে লিখি, দুজনে কেমন লিখতে পারি। এইরকমই আমাদের মধ্যে হয়, আমরা যখন লেখালেখি করছি তো সেই রকমই হয় যে কোনো কবির সাথে যে আমরা একটা বিষয় নির্বাচন করে এবং কোন ছন্দে লিখবো সেটাকেও নির্বাচন করে আমরা একটা লেখা হয়তো শুরু করতে পারি প্রতিযোগিতামূলক। এমনকি বর্তমানে ফেসবুক মেসেঞ্জারে এটাও চলতেই থাকে আমাদের মধ্যে। সেই রকমই হয়তো কোনো সময় লে হান্ট এবং কিটসের সাথেই এটা ঘটেছিল। আর তার অপূর্ব সৃষ্টি আমাদের দ্য পোয়েট্রি অফ আর্ট। তো এটা 1816 কথা বলছি। তখনই লে হান্ট শর্ত দিয়েছিলেন আমরা গ্রাস হাপার আর ক্রিকেটকে নিয়েই লিখব। আর তাই আমরা পরবর্তী সময়ে গ্রাস হাপার আর ক্রিকেটকে নিয়েই লে হান্টের বিখ্যাত কবিতা পেয়েছি, তোমরা দেখতে পারো সেখানে টু দ্য গ্রাস হাপার অ্যান্ড দ্য ক্রিকেট।
আর তোমরা এইদিকে দেখতে পারো জন কিটসের আমরা পেয়েছি অন দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট, যেটা পরবর্তীকালে সাধারণত প্রকাশিত হয়েছিল দ্য পোয়েটিক্যাল ওয়ার্কস অফ জন কিটসের, আর লে হান্টের ক্ষেত্রে দ্য পোয়েটিক্যাল ওয়ার্কস অফ লে হান্ট। তো সেখান থেকে আমরা এটা এক্সট্রাক্ট করেছি। আমাদের ডব্লিউবিসি এইচএসসিতে জন কিটসের কবিতাটি দ্য পোয়েট্রি অফ আর্থ নামেই সংকলিত হয়েছে। তো আমরা এখন একটু জানবো লে হান্টের সাথে সেই কম্পেয়ারনেস, অর্থাৎ লে হান্টের কবিতাটাকে একটু না বুঝলে কেমন দুজন লিখেছিলেন সেটা আমরা তুলনা করতে পারছি না। চলো আমরা একটু লে হান্টসের সেই কবিতাটা অর্থাৎ টু দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট একটু পড়ে ফেলি। তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তোমরা একটু লক্ষ্য করো সেটা। চলো আমরা একটু পড়ার চেষ্টা করছি। দেখো, গ্রিন লিটিল ভল্টার ইন দ্য সানি গ্রাস ক্যাচিং ইউর হার্ট আপ অ্যাট দ্য ফিল অফ জুন। চলো আমি কবিতার যে পড়ার রিডিং, সেই রিডিংকে ফলো করছি না, জাস্ট কবিতাকে তোমার বোঝানোর চেষ্টা করছি। আমাদের তো আলোচ্য বিষয় জন কিটসের কবিতা, তবু আমি একটু কি বিষয়বস্তু সেটা বলার চেষ্টা করছি। গ্রিন লিটল ভল্টার ইন দ্য সানি গ্রাস ক্যাচিং ইউর হার্ট আপ অ্যাট দ্য ফিল অফ জুন। ছোট্ট সবুজ ভল্টার, আচ্ছা ভোল্ট তার মাত্রা থেকে এসছে যে উষ্ণতা দেয় প্রকৃতিকে, একটা শীত প্রধান দেশের কবিতা, তো তাই সেখানে তিনি মিন্স করছেন যে এমন কিছু আছে যেটার থেকে প্রকৃতি উষ্ণ হবে আর এই শৈত্য ভাব থেকে কিছুটা নিষ্কৃতি পাবো। তো সেই ভল্টার সানি গ্রাস, রৌদ্র করজ্জ্বল ঘাসের মধ্যে, অর্থাৎ ছোট্ট এই গ্রাসহপার বা ক্রিকেটকেই তিনি গ্রাসহপারকেই মিন্স করছেন। ক্যাচিং ইউর হার্ট আপ অ্যাট দ্য ফিল অফ জুন, এই জুনে তোমার হৃদয়কে সে পরিপূর্ণ করবে তার উষ্ণতা দিয়ে। সোল ভয়েস, তার একার ভয়েস, দ্যাটস হার্ড অ্যামিডস্ট দ্য লেজি নুন, এই ক্লান্ত দুপুরের মাঝেও তার একাকী কণ্ঠস্বর তোমার হৃদয়কে ছুঁয়ে যাবে। হোয়েন ইভেন দ্য বিজ ল্যাগ অ্যাট দ্য সামনি গ্রাস, এই ডেকে পাঠানো পিতলে মৌমাছি ক্লান্ত হয়ে পড়বে, পিছিয়ে পড়বে, তখনও সে কিন্তু কি করবে, তোমার হৃদয়কে পরিপূর্ণ করতে থাকবে। হোয়েন অ্যান্ড ইউ, এবং তুমি ওয়ার্ম লিটল হাউসকিপার, ছোট্ট উষ্ণ গৃহরক্ষক, হাউসকিপার, কি সুন্দর। তো হাউস ক্রিকেটকে কিন্তু ওদের ওখানে এই হাউসকিপার বলা হয়, সাধারণত এই বাড়ির মধ্যেই তারা কিন্তু থাকে। অর্থাৎ ক্রিকেট 45 ডিগ্রি উষ্ণতা উপরে খুব একটা পছন্দ করে না, আবার কম উষ্ণতা পছন্দ হয় না, সে একটু শীতের ভিতরে নিজেকে গুটিয়ে নিয়ে উষ্ণতার মধ্যে চলে আসতে পারে, তাই ঘরের মধ্যে চুল্লির কাছাকাছি থাকে বেশি। যাই হোক, হু ক্লাস উইথ দোজ হু থিঙ্ক দ্য ক্যান্ডলস কাম টু সুন, তো যারা প্রত্যাশা করছে এই কিছুক্ষণের মধ্যেই হয়তো বাতি চলে উঠবে, আবার আগুন জ্বলবে, আগুনকে যারা ভালোবাসে, লাভিং দ্য ফায়ার অ্যান্ড উইথ ইউর ট্রিকসাম টিউন, আর তখনই তাদেরকে তাক লাগিয়ে দিয়ে ঠিক তখনই মনে হবে যেন এই কেউ আগুন নিয়ে এসছে, এই কেউ বাতি জ্বালিয়েছে, আর তার সেই শব্দ ভেসে আসবে না, সেখানে থেকেই সে যেন এক কৌশলে তোমার সঙ্গে গান ধরবে, তোমার জন্য গান ধরবে। নিক দ্য গ্লাস সাইলেন্ট মোমেন্টস অ্যাজ দে পাস, অর্থাৎ সময় মতো তার আনন্দ মুহূর্ত গুলো তোমার সাথে অতিবাহিত করতে চাইবে। আবার তিনি বলছেন, ও সুইট অ্যান্ড টিনি কাজিন, দেখো দেখো কি অপূর্ব, ও সুন্দর ছোট্ট খুঁতখুঁতো, দা বিলং অন টু দ্য ফিল্ড, যে একজন মাঠে থাকে আর আরেকজন দা আদার টু দা হার্ট, কেউ চুল্লির পাশে বসে থাকে। বোথ হ্যাভ ইউর সানশাইন, প্রত্যেকে তোমাদের প্রত্যেকেরই উজ্জ্বলতা আছে। দো স্মল, যদিও তোমরা খুব ছোট, আর স্ট্রং, কিন্তু স্ট্রং শক্তিশালী। অ্যাট ইউর ক্লিয়ার হার্ট, তোমাদের পবিত্র পরিষ্কার হৃদয়ের
থেকে, and both are sent and on earth, উভয়কেই পৃথিবীতে পাঠানো হয়েছে, সিং ইন থটফুল ইয়ার্স, যারা চিন্তাশীল মানুষের কানে দিস ন্যাচারাল সং, এই প্রাকৃতিক সুন্দর গান গিয়ে শোনানোর জন্য তোমাদের পাঠানো হয়েছে। ইনডোরস অ্যান্ড আউট, গৃহে কিংবা বাইরে, সমস্ত জায়গায়, সামার কিংবা উইন্টার, সব সময় তুমি মাঠ আনন্দ করেই চলেছ। অর্থাৎ এই হচ্ছে লে হান্টের কবিতা টু দ্য গ্রাস হপার অ্যান্ড দ্য ক্রিকেট। এবার আমরা আসবো অন দ্য গ্রাস হপার অ্যান্ড ক্রিকেট, জন কিটসের, তো যেটা আমাদের দ্য পোয়েট্রি অফ আর্থ। তো এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করার আগে আমরা আরো বেশ কিছু বিষয় একটু জেনে নেব। আর যেহেতু আমাদের এটাই আলোচনার বিষয়, তাহলে আমরা একটু পরে এই আলোচনার বিষয়টাকে শুরু করছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমি কি বলছি। চলো এর পরবর্তী অংশে আমরা একটু জেনে নিই এই দুটো কবিতার মধ্যে একটু পার্থক্য। যেমন যদি আমি বলি রীতিগত দিক দিয়ে, অর্থাৎ জন কিটস এবং হান্ট দুজনেই সনেট লিখেছেন, পেট্রার্কিয়ান রীতিতে দুটো কবিতা সম্পূর্ণ করেছেন। এবং তোমরা এই লে হান্টের কবিতাটা একটু লক্ষ্য করো, যেখানে এ বিবি এ, এ বিবি এ, সিডি সিডি সিডি, এই ছন্দ মিলিয়ে তিনি লিখেছেন, অন্ত মিলে, এই অন্ত মিলে তিনি কবিতাটি সম্পূর্ণ করেছেন রাইম স্কিমে। আর এটা কিন্তু আয়াম্বিক পেন্টামিটারে লেখা। এখন আমাকে জিজ্ঞেস করো যে আয়াম্বিক পেন্টামিটার কি? চলো আমরা দ্য পোয়েট্রি অফ আর্থে ওটা একটু ডিটেলস বলবো, তখনই ব্যাপারটা বুঝে যাবে। আর পুরো রইল, এটা নিশ্চয়ই বুঝতে পারলে সনেট, পেট্রার্কিয়ান সনেট। তো এইভাবে এই সনেটের রীতিগুলো তিনি সম্পূর্ণ করেছেন। আমরা সাধারণত এটা দ্য পোয়েটিক্যাল ওয়ার্কস অফ লে হান্টের যে কবিতাটা আমরা বলছি, সেটা সাধারণত 106-7 পাতার মধ্যে এটা আমরা পাই। দ্য নাইল কবিতা লিখেছেন, তার নিচে নিচে এটা প্রকাশিত হয়েছে। তো এই কবিতার বিষয়বস্তু আমরা মোটামুটি বললাম। আর তারপরে আমরা যেটা জানবো দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতার ছন্দ রীতি সম্পর্কে একটু জেনে নিই। সাধারণত 30/12/1816 প্রকাশিত হয়েছে। তো এর একটু ছন্দ রীতি তোমরা লক্ষ্য করো, আমি একটু বলার চেষ্টা করছি। তো সাধারণত দ্য পোয়েট্রি অফ আর্থ এটিও একটি সনেট। তো যে সনেটটি পেট্রার্কিয়ান রীতিতে লেখা হয়েছে, যেখানে তোমরা দেখো একটা অন্তমিল নির্ণয় করা হয়। অন্তমিলের একটা বৈশিষ্ট্য আছে, অর্থাৎ এর পেট্রার্ক কিছু নিয়ম মেনেই এই কবিতা লিখেছেন। তো তোমাদের আমি একটু অনুরোধ করব যে ডেসক্রিপশন লিঙ্কে এই সনেট সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি পূর্বের একটু ভিডিওতে। তো তোমরা প্লিজ ওইটা একটু দেখে নাও, তাহলে সনেট সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান তোমরা পেয়ে যাবে। তো তবু আমি সংক্ষেপে এখানে একটু বলছি। এটা সাধারণত তোমাদের কোন ছন্দে লেখা হয়েছে আমি কবিতাটা দেখছি, ডেট। তো যাই হোক, এখানে ছন্দ রীতি মেনটেন করা হয়েছে রাইম স্কিম এ বিবিএ, এ বিবিএ, সিডিই সিডিই, একদম সম্পূর্ণ পেট্রার্কিয়ান রুলস মেনে, অর্থাৎ অন্তমিল। এখন তুমি ভাবছো এ বিবিএ কি? তো কবিতাটা তোমরা লক্ষ্য করো, যেখানে সাধারণত দেখা আছে একদম শেষ লাইনে ডেড, তারপরে দেখো সান, তারপর দেখো রান, তারপর মিড, অর্থাৎ ডেড মানে ডেড, সান, রান, মিড। তো এই যে ডেডের সাথে 4 নম্বর লাইন মেড মিলে আছে। তো ডেডটা এক ধরনের শব্দ যদি ধরি, তাহলে এটাকে এ ধরো, কিন্তু সান একটু আলাদা হয়ে গেছে না ডেডের থেকে, তাই ওকে বি ধরো। আবার সানের মতোই একদম রান, তাহলে তাকেও বি ধরতে হবে। আবার মেডটা ডিডের মতো, অর্থাৎ এর মতো, তাহলে আবার এ, অর্থাৎ এ বিবিএ। এইভাবে তার পরের 4টে লাইন পরবর্তী চতুষ্ককে আবার দেখো ওই এ বিবিএ ছন্দে আবার তিনি সম্পূর্ণ করেছেন। আর শেষটাতে অর্থাৎ বাকি অংশে, যেটা আমরা শতক বলি, শতক অংশে তিনি লিখছেন। এই ডিটেলস আমি কিন্তু আবার বলছি, সনেটটা তোমরা একটু প্লিজ দেখে আসো, অনেক ডিটেলস আলোচনা করেছি ওখানে। তাহলে কোনটাকে আমি অক্টেভ বলছি, কোনটাকে সেস্টেট বলছি, ভোল্টা কি, সব কিছু বুঝতে পারবে ওখানে।
তো বাকি অংশে শেষ তিনি 6টা লাইনে সেখানে তিনি মেনটেন করেছেন সিডি, অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা। প্রথম 3টে লাইনের যেমন উইড নেভার ফ্রস্ট, আবার পরে সেই রকমভাবেই তিনি ওখানে ফিরে গেছেন। সেই তোমরা পার্টটা দেখো, তোমরা ওখানে দেখবে নেভার ফ্রস্ট শ্রিলস এভার লস্ট হিলস, এইরকম তিনি অন্তমিল করেছেন। এটা তোমরা রাইম স্কিমে একটু দেখলে বুঝতে পারবে। আর এইখানে ফলো করা হয়েছে আয়াম্বিক পেন্টামিটার। এখন তোমরা ভাবছো স্যার আয়াম্বিক পেন্টামিটারটা কি? এখন আয়াম্বিক পেন্টামিটার বলতে আমরা যেটা এখন মিনস করব সাধারণত, চলো এটা একটু ভালো করে জেনে নিই, ঠিক আছে? তারপরে আমরা কবিতার মধ্যে এখন আয়াম্বিক পেন্টামিটার কি একটু জেনে নিই। তো এইটা বলার আগে আমি তোমার বারবার বলছি, প্লিজ সনেটটা একটু লিঙ্কে গিয়ে দেখে আসো, সনেট সম্পর্কে বিস্তারিত ঠিক বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। আর আমার বলার দরকার হবে না। সনেট অর্থাৎ এখানকার যে দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতার যে থিম এ বিবিএ সিডি, সেই অন্তমিলগুলো ওখানে সুন্দর করে বুঝতে পারবে, একবার দেখে আসুন। তো চলো, তার মধ্যে আরেকটা অংশ হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার, দ্য পোয়েট্রি অফ আর্থ, যেটাতে লেখা হয়েছে। আচ্ছা, আয়াম্বিক পেন্টামিটার মানে আমি তোমাদের বলছি 5টি, অর্থাৎ 5টা ফুট পর্ব থাকবে, 5টা। তো আমি যে একটা লাইন লিখে দিয়েছি উইলিয়াম শেক্সপিয়ারের, এই কবিতাটা তোমাদেরও আছে না দ্বাদশ শ্রেণীতে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তো এই লাইনটা দিয়ে তো শুরু না, অ্যান্ড আস্কিং কোশ্চেন। তো এই যে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই লাইনটাও কিন্তু, অর্থাৎ এই সনেটটাও আয়াম্বিক পেন্টামিটারে। যেমন আমরা লে হান্টসের কবিতা পেয়েছি, তাই না? তো সেটাও যেমন আয়াম্বিক পেন্টামিটার, এখানেও দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড, এটাও আয়াম্বিক পেন্টামিটারে লেখা। আমি জাস্ট তোমাদের একটু বোঝার চেষ্টা করছি। পেন্টা বলতে 5টা, দেখো, অর্থাৎ 5টা ফিট বা পর্বে ভাগ করা থাকবে। পর্ব মানে আমি মুখ থেকে উচ্চারণ করছি সেরকম না, আমাদের কথা রিদিম, বলতে বলতে যেখানে একটু থামবো সেখানে। এই যে আমি কথাগুলো বলছি, দেখো তুমি ভেবে দেখো, আমি বলতে গিয়ে কতটা বলছি, বলে একটু থামছি, আবার কতটা বলছি। তো এই স্টেপগুলোকেই পর্ব মিন্স করা হচ্ছে। আর এই পর্বের মধ্যে আবার দুটো পার্ট আছে, একটা অংশকে আমরা সিলেবল বলি। সিলেবল মানে প্রত্যেকটা অক্ষর না, কিন্তু সিলেবল আমরা যেমন দল ভাগ করি। যেমন আমি তোমার বলি কোনো একটা, যেমন ইংলিশ, এই যে দুভাবে উচ্চারণ করছি, এইরকম ভাবে আমরা ভাগ করি সিলেবল অংশগুলোকে। তা একটা পেন্টা মানে 5, একটা পর্বের ভিতর 2টো করে অংশ থাকবে, অর্থাৎ আমি যে উচ্চারণ করছি সেই উচ্চারণের মধ্যে 2টো স্তর থাকবে। ওকে, তাহলে এইখানে মোট 10টা থাকবে। দেখো 5টা আমি 1টা 2টো 3টে 4টে 5টা গোল করেছি, আর বাকি 5টাতে নেই। তার মানে সেই 5টা আর এই 5টা মোট 10টা থাকছে। কিন্তু এরকম কেন তাহলে? তা আয়াম্বিক কথাটা বুঝে ফেলি, তারপর বোঝা যাবে। আয়াম্বিক বিষয়টা হচ্ছে একটা আনট্রেসড সিলেবল একটা ট্রেসডকে ফলো করবে, অর্থাৎ আমি যে কথাগুলো বলছি তার ভিতরে যে শব্দটাকে জোর দেওয়া হবে তাকে জোর দেওয়া হচ্ছে না এমন একটি শব্দ ফলো করবে, তাই না? অর্থাৎ ট্রেসড আনট্রেসড। যেমন বলি যে কোন একটা শব্দের ভিতরে, যেমন বলি, এর ভিতরে কোনটা তুমি একটু ফিল করো, কোনটা জোরে বলছি কোনটা স্লো বলছি বলতে গিয়ে। তো সেই শব্দগুলোর মধ্যে বলা হচ্ছে কেউ একটা স্লো থাকবে আর কেউ একটু জোর দিয়ে উচ্চারণ করতে হবে। তারই 2টো পার্ট, অর্থাৎ একটা হচ্ছে আনট্রেসড, একটা হচ্ছে ট্রেসড। এই 2টো পার্ট একটা আয়াম্বিকের মধ্যে থাকবে। তো সেই রকমই এইখানে পেন্টামিটারেও 5টা অংশের মধ্যে একটাকে নরম থাকবে, একটাকে হাই বলতে হবে। কিন্তু এই আয়াম্বিক পেন্টামিটার একটা অপূর্ব সুন্দর ছন্দে উচ্চারণ করতে হবে, যেটাকে আমাদের হৃৎপিণ্ডে স্পন্দনের মতো শব্দ। তো আমরা যেমন বাংলায় কি বলতে পারি, লাবডাব লাবডাব লাবডাব, তাই না? যদি কোথাও থেকে দৌড়ে আসো, একটু বুকে হাত দিয়ে দেখবে একটা ধুকফুক ধুকফুক ধুকফুক, তাই না? লাবডাব লাবডাব। এইটা হচ্ছে যদি আমি বলি ডিডাম ডিডাম ডিডাম, তাই না? অর্থাৎ সেই শব্দে ছন্দে এই কবিতা চলবে, অর্থাৎ ওই হৃৎপিণ্ডের ছন্দে। কি অপূর্ব কবিতার বিষয় না? দেখো হৃৎপিণ্ড ছন্দে যেরকম ভাবে লাবডাব লাবডাব লাবডাব, তো ডেডাম ডেডাম ডেডাম, অর্থাৎ shall I compare the two a summer day। দেখো shall I, তার মানে বলছি দেখো
লাবডাব লাবডাব লাবডাব, বা ডিডাম ডিডাম ডিডাম, তাই না? শ্যাল আই কম্পেয়ার, এই যে শ্যাল আই কম্পেয়ার, যেখানে জোরে হচ্ছে দি টু এ সাম আর ডেজ, বুঝতে পারছি? অর্থাৎ বোঝো কোথায় উচ্চারণ, শ্যাল আই ডিডাম ডিডাম কম্পেয়ার, কমটা ছোট, কম্পেয়ার, যে এই যে ডিডাম দি টু, ওকে, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সাম আর্টস ডে, তাই না? তো এই যে একটা অপূর্ব হৃদয়ের ছন্দে উচ্চারণ হবে এই কবিতা। তো দ্য পোয়েট্রি অফ আর্ট, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নে বা ডে, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নে বা ডে, বুঝতে পারছি কোনগুলো জোরে উচ্চারণ দিচ্ছি? তাহলে 5টা করে থাকবে, এই তো মজা আরবিক পেন্টামিটারে। তা এতক্ষণ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বিষয়টা কি, আমি কি বলতে চাইছি, যে যেগুলো স্যাল আইটাকে বেশি জোরে দেবো, কম্পেয়ার দি টু সাম ডে, বুঝতে পারছি? যেগুলো আমি একটু স্লো উচ্চারণ করছি নিশ্চয়ই বুঝতে পারছো, ওগুলো কম উচ্চারণ, কম আনট্রেসড, আর তার সাথে সাথে ট্রেসড দেওয়া হবে। দ্য পোয়েট্রি অফ, এই যে দ্য পোয়েট্রি অফ আর্ট ডে ডে, বুঝতে পারছি? ভিতরে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তো এই ছন্দে কবিতা পড়তে হবে, তো এইটাই হচ্ছে আরবিক পেন্টামিটার। তো এর অনেকগুলো অংশ আছে, তো 5টা থেকে 10টা 6টা এরকমই হতে থাকে, তো সেগুলো আরো কোনোদিন একদিন হয়তো আলোচনা করব। চলো, নিশ্চয়ই একটু বুঝতে পেরেছো না? তো আবার স্যালাই কম্পেয়ার দিয়ে যখন ডিটেলস বলবো তখন আবার বলতে পারবো, যদি তোমরা চাও কমেন্টসে জানাও, আরো ডিটেলস এগুলোকে নিয়ে আলোচনা করবো। এখন কবিতা নিয়েই একটু আলোচনা করি এবং কবিতাকে অ্যানালাইজ করি, তার সামারিগুলোকে বোঝার চেষ্টা করি। তার আগে আমি একটু বলবো, আমরা একটু জানবো ক্রিকেট আর গ্রাসহপারকে। সাধারণত এরা একে অন্যের পরিপূরক, প্রায় দুজনার শব্দ টিউন সবই তো একই না, কিন্তু যে বিষয়টা আসছে সেটা হলো ক্রিকেট, আমরা হয়তো জানি না অনেকে, প্রায় 900 প্রজাতির ঝিঝি আছে আমাদের এই বাংলায়, বাংলাদেশে টোটালি, মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মিলিয়ে আমি বলছি, প্রায় 40-42 রকমের ক্রিকেট মোটামুটি পাওয়া গেছে। ক্রিকেট সাধারণত যখন শব্দ করে তেমন সে প্রচন্ড শব্দ শুনতেও পারে, যেমন শব্দ করে তখন তেমন জোরে শব্দ শুনতেও পারে সে। আর সাধারণত তোমরা জানবে ঝিঝি পোকার একটা বড় বৈশিষ্ট্য আছে, যে তার ওই হাঁটুতে তার কান, এটা বলে, অর্থাৎ হাঁটু থেকে তার শব্দ শোনার, মানে তার শরীরের অঙ্গ বসানো আছে যা দিয়ে সে তার শব্দ শোনে। আর শুধু তাই নয়, একটা পুরুষ ক্রিকেট এই শব্দটা করে কিন্তু কার জন্য জানো? একটা মহিলা ক্রিকেটের জন্য। ভাবো, এত তথ্য আমরা জানি না তো অনেক। আর সাধারণত এ একটু কি করে, ওই শীতকে এড়িয়ে যাওয়ার প্রবণতায়, অর্থাৎ শীত যে পছন্দ করে তা নয়, অতিরিক্ত শীতটা আবার পছন্দ করে না, আবার 55 ডিগ্রির উপরের বেশি তাপমাত্রা এটা পছন্দ হয় না। তো তাই সাধারণত হয়তো শীতকে এড়িয়ে যাওয়ার জন্য ওই চুল্লির পাশাপাশি বা যেখানে একটু উষ্ণ সেই রকম জায়গায় সে কিরকির 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 করে শব্দ করতে থাকে। আর গ্রাসহপার ফসল যেখানে থাকবে ওর সেখানে প্রয়োজন বেশি, জানো নিশ্চয়ই, ফসলের পাতা বা এইসব কিছু খেয়েও বেঁচে থাকে। তো পৃথিবীতে প্রায় 10,000 প্রজাতির গ্রাসহপার আছে। তো সত্যি সত্যি এগুলো আজকে বিলীনের পথে, কিন্তু অবাক লাগছে আমাদের কবি জন কিটস এই ছোট্ট একটি ক্রিয়েচারকেই কি মহান আঙ্গিক দিয়েছেন, আর সেই ক্রিয়েচার ধীরে ধীরে হারিয়ে যাওয়ার পথে। তো এই গ্রাসহপার যে দিনের বেলা উষ্ণতার মধ্যে নিজের শব্দ করতে করতে, পাতা ছিঁড়ে খেতে খেতে তার দিন কাটিয়ে দেয়। বিশেষ করে কচি ঘাস, ঘাসের পাতা, ঘাসের দানা তার প্রিয় খাবার। আমরা অনেক প্রজাতির দেখেছি, পঙ্গপাল টঙ্গপাল এইসব এদের মধ্যে প্রচুর আছে। তো যাই হোক, আমরা মোটামুটি ঘাস ফড়িং এবং ক্রিকেট সম্পর্কে একটু জানলাম। আর তোমরা তাদের শব্দ নিশ্চয়ই জানো, দুজনের কম্পেয়ার করতে গেলে খুব সামান্যতম পার্থক্য পাওয়া যায়। আর তোমরা ছবিতে বুঝতে পারছো, সবুজ যেটা সেটা
গ্রাসহপার, আর বাকিটা ক্রিকেট। চলো আমরা কবিতায় চলে আসি। এখন কবিতার আলোচনার বিষয় বলতে গিয়ে দেখো, আমাদের কবির এখানে থিম হচ্ছে নেচার, প্রকৃতি। এখানে থিম নেচার, প্রকৃতি, অর্থাৎ তিনি প্রকৃতিকে নিয়েই লিখতে গেছেন। আর তার প্রকৃতির উপাদান হয়েছে গ্রাসহপার, ক্রিকেট, এমনকি আর্থ। তিনি আর্থকে তার কবিতার বিষয় করেছেন। এখন আমি যদি তোমাদের বলি যে বধির বলতে পারে না, তার কি কোনো ভাষা নেই? তাকে কি তুমি শুনবে না? কি করে শুনবে তাকে? সে কি কিছু বলতে পারে না, না বলে আমরা শুনি না? ভাবো তো, যে বধির, তাহলে তাকে শুনবো কিভাবে? তার কিছু মিত আছে, তার কিছু গান আছে, তারও কিছু কাব্য আছে, তার কিছু সৌন্দর্যতা বোধ আছে। আমরা বুঝবো কি করে? আমাদের বুঝতে হয়। যারা তার এই মিথ, কাব্য, সৌন্দর্যতা বোধ, অনুভূতি বোধ বুঝতে পারে, তারাই তো কবি। আর পৃথিবী এমনই একটা বধির অংশ, একটা বধির আমাদের বিষয়। তাকে বুঝতে পারছেন জন কিটস, আর তিনি তার মানে এই বধিরতার এই পৃথিবীর ইন্টারপ্রিটার্স, তাই না? আর কবিকে কে পড়ছে? তুমি পড়ছো না, আমি পড়ছি, আমরা পড়ছি। তাহলে আমরা কার ইন্টারপ্রিটার? কবির না? তাহলে কবিকে বুঝছে পাঠক, তাই না? আর পাঠকের দ্বারা পৃথিবী পাঠ হচ্ছে, বধিরকে পাঠ হচ্ছে। অর্থাৎ যে প্রকৃতিকে আমরা উপলব্ধি করতে পারি না বা চেষ্টা করি না, সেই প্রকৃতিকেই ধরিয়ে দিচ্ছেন কবি, তাই না? এই দ্য পোয়েট্রি অফ আর্থের বিষয় থেকেই তিনি আমাদের ধরিয়ে দিচ্ছেন। কোথাও তিনি ভাবছেন আমার এই অল্প বয়সে, অর্থাৎ আমি কতটুকু পৃথিবীকে দিয়ে যাব। যখন 1816 লিখেছেন তখন ততটা তার অসুস্থতার মধ্যে তিনি ছিলেন না। তো যাই হোক, পরিবারে শুধু মা জাস্ট টিউবারকুলোসিসে মারা গেছেন। তো যাই হোক, আর তখন তিনি ভাবছেন আমরা মানুষ, আমাদের অমরত্ব কই? নেই তো। তাহলে আমাদের অমরত্ব কিসে হবে? আমাদের অমরত্ব আমাদের সৃষ্টির ভিতর দিয়ে হবে। আমাদের অমরত্ব কিসে হবে? আমাদের অমরত্ব আমাদের সৃষ্টির ভিতর দিয়ে হবে, তাই না? আমরা কি রেখে যেতে পারছি? যদি কিছু রেখে যেতে পারি, সে কি শাশ্বত, চিরন্তন, সব সময়ের জন্য? ভাবতে ভাবতে তিনি ভাবছেন এমন কিছু সৃষ্টি করতে পারছি না আমি, যেটা আমি চিরজীবন আমার মধ্যে থাকবে, মানুষের মধ্যে থেকে যাবে। ভাবতে ভাবতে হয়তো তিনি ভাবছেন তাহলে এই প্রকৃতি আমাদের মৃত্যুর পর, এই পৃথিবী, তার প্রত্যেকটা উপাদান তো একদিন না একদিন থাকবে, থেকে যাবে। তাহলে এরাও কি এই কাব্যের অংশ? আমার মতোই, আমি যা ভাবছি, আমার কাব্য যেভাবে বেঁচে থাকবে, তাহলে এই পৃথিবীর প্রত্যেকটা উপাদানও তো বেঁচে থাকার কথা। তাহলে এরাও তো কাব্য। তো এইরকম একটা ভাবনা থেকেই তিনি বলছেন তাহলে মানুষের মৃত্যু হলেও প্রকৃতির কাব্য তাহলে তো চিরন্তন। তাই হয়তো তিনি বলছেন পৃথিবীর কাব্য কখনো মৃত্যু নেই। আর শেষ কি দিয়ে শেষ হয়? মৃত্যু দিয়ে না। জীবন দিয়ে যেটা শুরু হয়, মৃত্যু দিয়ে তো শেষ হয়। তো তিনি বলছেন তাহলে সমস্ত সৃষ্টি মৃত্যুর মধ্যে বিলীন হবে না। তিনি কিছুতেই মানতে পারছেন না, একদম স্ট্রংলি বললেন না, পৃথিবীর কাব্য মৃত্যুতেও শেষ হবে না। এই কথাটাই তিনি প্রতিষ্ঠা করছেন তার সমস্ত কবিতা জুড়ে। অক্টেভ, অষ্টক, সেস্টেট, শতক অংশ জুড়েই তিনি বিশ্লেষণই করে যাচ্ছেন। বোঝাতে পারলাম নিশ্চয়ই? তো এই বিষয়টি এই কবিতার পুরো থিম। তিনি প্রথম লাইন বলেছেন পৃথিবীর কাব্য কখনো শেষ হবে না, আর সেটাকেই তিনি
স্ট্রংলি প্রতিষ্ঠা করতে চেয়েছেন কার দ্বারা? গ্রাস হপার আর ক্রিকেট, ছোট্ট দুটো ক্রিয়েচার, অনেক বড় বড় সুন্দর জিনিস আছে, তাদেরকে না নিয়ে তিনি ছোট্ট উদাহরণ দিয়ে বলতে চাইছেন দেখো দেখো এদের থেকেও শেখো, এরাই পৃথিবীর গান চালিয়ে যায়, পৃথিবীর কাব্যকে বাঁচিয়ে রাখে, পৃথিবীর কাব্যকে এরাই বাঁচিয়ে রাখে। তো চলো আমরা আজকে কবিতা পাঠ করি, দেখি তিনি কিভাবে তার প্রথম লাইন বাকি সমস্ত লাইনের মধ্যে দিয়ে প্রবাহিত করেছেন। দেখো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর কাব্য কখনোই শেষ হয় না, মৃত্যু হয় না। পৃথিবীর কাব্যের কখনো মৃত্যু হয় না। এই যে একটু আগে বললাম পৃথিবীর কাব্য কিসের ভিতরে? পৃথিবীর ভালো লাগা, পৃথিবীর অপূর্ব সুন্দর জিনিসগুলি কখনো শেষ হবে না। পৃথিবীর গান, আমরা গানটাকে মিন্স করবো এক্ষুনি। দেখো, when all the birds are faint, যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে পড়ে, উইথ দ্য হট সান, এই প্রচন্ড রৌদ্র অর্থাৎ রৌদ্র প্রখর দিনের মধ্যে যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে পড়ে, তিনি কিন্তু ওই লাইনটা প্রতিষ্ঠা করছেন যে পৃথিবীর কাব্যের কখনো মৃত্যু হয় না, কখনো শেষ হয় না। এইবার বলছেন যখন সমস্ত পাখিরা এই প্রচন্ড তাপ দহে মূর্ছা যায়, ফায়ান্ট হয়ে পড়ে, অ্যান্ড হাইড ইন কুলিং ট্রিজ, শীতল গাছের নিচে এসে আশ্রয় নেয়, লুকিয়ে পড়ে। এ ভয়েস উইল রান, একটা কণ্ঠ তখনও দৌড়াতে থাকে, তার মানে একটা কণ্ঠ তখনও ভেসে বেড়াতে থাকে। যখন পাখিরা ক্লান্ত হয়ে পড়ে তবুও একটি কণ্ঠ ভেসে ওঠে, ভেসে বেড়াতে থাকে। ফ্রম হেজ টু হেজ, ঝোপ থেকে ঝোপে, ঝোপের থেকে ঝোপে, অর্থাৎ গুল্ম লতার ভিতর দিয়ে তার আওয়াজ হতেই থাকে, সেই শব্দ হতেই থাকে। অ্যাবাউট দ্য নিউ মৌন মিট, নিউ মন সদ্য কাটা মেড, অর্থাৎ ডেড মেড, তৃণভূমির থেকে সেই অপূর্ব সুন্দর শব্দ ভেসে আসতেই থাকে। এখন লন্ডনে যেটা হয় তোমরা লক্ষ্য করবে যে একটা অপূর্ব সুন্দর প্রাকৃতিক শোভা ওদের, ঘাসগুলোকে বিভিন্ন আর্টে তারা কাটেন, কখনো একটু বড় করে রাখেন, তার নিচের স্টেপটা আরো একটু ছোট করে দেন, আর একটু উপরে, যেমন তোমরা ক্রিকেটের মাঠে দেখবে সাধারণত, বা ফুটবলের মাঠে সুন্দর ছোট ছোট ঘাস দিয়ে সাজানো থাকে, ওইরকম সুন্দর করে তখন ওদের ঘাস ছাঁটা হয়। বা ওই পাহাড়ি অঞ্চলের বাগানগুলো পরিচর্যা করা হয় স্টেপ বাই স্টেপ। তো এই সদ্য কেটে নেওয়া ওই আগাছা ঘাসগুলো যখন কেটে দেওয়া হয়, তার সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসে। কবির ওই জিনিসটা ভালো লাগছে, এটা একটা পোয়েটিক্যাল আর্ট। অর্থাৎ এই অনেক কবি এই শব্দটি ব্যবহার করেছেন তাদের কবিতার মধ্যে, এবং সেইটা এখানেও জন কিটস ব্যবহার করেছেন, যে ওই সদ্য কাটা ঘাসের ভিতর থেকে সে কি হয়, তার গুনগুন গুনগুন গান চালিয়ে যেতে থাকে। অর্থাৎ কে শুনছি আমরা? দ্যাট ইজ দ্য গ্রাস হপার, এটাই ঘাস ফড়িংয়ের, অর্থাৎ একটু আগে বলছিলাম না যখন পাখিরা ক্লান্ত হয়ে শীতল গাছের নিচে গিয়ে আশ্রয় নেয়, তখনও কিন্তু একটা সুমধুর সুর ভেসে আসতে থাকে ঝোপ থেকে, ঝোপের ভিতর থেকে, আর ওই সদ্য কাটা তৃণভূমির ভিতর থেকে, সেটা কিন্তু ঘাস ফড়িংয়েরই তিনি বলছেন। তো এই যে বললাম হি টেক্স দ্য লিড, অর্থাৎ সেই নেতৃত্ব দেন, সেই এখন কি করে, নেতৃত্ব নেয়, সে এখন প্রভুত্ব করে, পৃথিবীর গানকে চালিয়ে যায়, পৃথিবীর কাব্যকে চালিয়ে যায়। এখন সেই ওই ঝোপঝাড়ের ভিতর দিয়ে পাখিরা ক্লান্ত হয়েছে, কি হয়েছে, তোমরা ক্লান্ত হয়েছো, আমি ক্লান্ত হচ্ছি না, চলো আমিও তোমাদের গানকেই সম্পূর্ণ করব। ভেবে দেখো, পাখিরা ক্লান্ত হয়েছে, পাখিরাও কিন্তু পৃথিবীর গান গায়, তাদের ক্লান্ত হয়ে যাওয়ার পর কিন্তু শুরু করছে গ্রাস হপার, সেও কিন্তু এই পৃথিবীর কাব্যকে টিকিয়ে রেখেছে, অনর্গল চালিয়ে যাচ্ছে, অর্থাৎ শাশ্বত চিরন্তর করে রাখছে। তো বলছে ইন সামার লাক্সারি, গ্রীষ্মের বিলাসিতায় হি হ্যাজ নেভার ডান, অর্থাৎ সে কখনো ব্যর্থ হয় না, ভেঙে পড়ে না, শেষ হয়ে যায় না। উইথ হিজ ডিলাইটস, তার আনন্দগুলি নিয়ে কখনো, অর্থাৎ তার আনন্দগুলি দিতেই থাকে, সেটা কখনো তার শেষ হয় না, তার আনন্দ কখনো বিলীন হয় না।
ফর হোয়েন টায়ার্ড আউট উইথ ফান, যখন এই তার মস্তি মজা করতে করতে সে যখন ক্লান্ত হয়ে পড়ে, হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড। হি রেস্ট, সে গিয়ে বিশ্রাম নেয়, অ্যাট ইজ বেনিথ, খুব সহজ, বেনিথ সাম প্লিজেন্ট উইডস, কিছু মনোরম সুন্দর অপূর্ব আগাছার নিচে গিয়ে। সেও যদি ক্লান্ত হয়ে পড়ে, সেও বিশ্রাম নেয় একটু আগাছার ভিতর গিয়ে, সে বিশ্রাম নেয়। তাহলে এরপরে কি হবে? তাহলে এই গ্রাসহপার যে এত পৃথিবীর গান চালিয়ে যাচ্ছে, তারপরে কে দায়িত্ব নেবে? যে ঘাস ফড়িং সারাদিন পাখিগুলো ক্লান্ত হয়ে যাওয়ার পর সে তাদের আমাদের প্রকৃতির গান শুনিয়েছে, পৃথিবীর কাব্য শুনিয়েছে। তো তাহলে তারপরে কে নেবে? চলো তারপরে আমরা শেষের অংশে দেখে আসি। বলছেন যে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার। এই যে দ্য পোয়েট্রি, কাব্য অফ আর্থ, পৃথিবীর ইজ সিজিং নেভার, কখনো স্তব্ধ হয়ে যায় না, থেমে যায় না। তবুও থেমে যায় না, উনি আবার আশার আলো দিচ্ছেন। হঠাৎ গ্রাসহপারকে বলতে বলতে সে বিশ্রাম নেয়। তাহলে আমাদের এইখানে একটা চ্যালেঞ্জের বিষয়। তিনি বলছেন তাহলে এরপরে কি হবে? তিনি তো একটু আগে বললেন যে মৃত্যু হয় না, তো গ্রাসহপার নয় চালিয়ে যাচ্ছে। তারপরে আবার তিনি বলছেন না, শেষ হয় না, তখনও চলতে থাকে। কে করে? অল এ লোন উইন্টার ইভিনিং, একটা নির্জন একাকী সন্ধ্যায়, একদম নিস্তব্ধ সন্ধ্যাবেলায়, হোয়েন দ্য ফ্রোস্ট, যখন তুষার চারিদিকে জমে যায়, হ্যাজ রুয়াক এ সাইলেন্স, যখন নিয়ে আসে এক নীরবতা, তুষার নীরবতা। শীতের দেশ না, সন্ধ্যাবেলা থেকে তুষারের প্রভাবে মানুষগুলো শীতের মধ্যে চলে যায় যেন, আর শীত সমস্ত কিছুকে ক্লান্ত করে দেয়। সবাই তখনই বিশ্রাম নেওয়ার একটা প্রবণতা। এই যে বলছে সবাই এক নীরবতা নিয়ে আসে। এই ক্লান্তর মধ্যে ব্যস্ততা কিসের? এই যে শীতের ভিতরে ব্যস্ততা কিসের? সবাই যেন ক্লান্ত হয়ে পড়ে। ফ্রম দ্য স্টো দেয়ার স্টিলস, আর ঠিক সেই সময় ফ্রম দ্য স্টো, চুল্লি বা অগ্নিকুণ্ডের কাছ থেকে, স্টিলস, তখন তীক্ষ্ণ কণ্ঠে ভেসে আসতে থাকে দ্য ক্রিকেট সং, অর্থাৎ ঝিঝির গান। বোঝো? ইন ওয়ার্মথ ইনক্রিজিং এভার, সে কি করে? যেন আরো একটু উত্তাপকে বাড়িয়ে দেয়। বোঝো? তাহলে কে উত্তাপ বাড়াচ্ছিল? গ্রাসহপার, যে সকালের সুন্দর গান গেয়ে গিয়ে একটা উত্তাপ বাড়িয়ে দিচ্ছিল। আর এখন এই চুল্লি, অর্থাৎ তার পাশ থেকে সে ধীরে ধীরে তার গান করতে করতে যেন ওই শীতের রাত্রির ক্লান্ততা ভেঙে ফেলে ধীরে ধীরে উত্তাপ ছড়িয়ে দিচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের ভিতরে যেন তার উষ্ণতা, এই নাও অপূর্ব সুন্দর উষ্ণতা, তোমাদের কোনো চুল্লির পাশে বসতে হবে না, আমি গান গিয়ে দিচ্ছি। এই সুন্দর উষ্ণতা তোমরা অনুভব করো, আর শীতকে ধীরে 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 ভুলেই থাকো। তাই সে গান করতে থাকে চুল্লির পাশ থেকে। আর তখনই বলছে সিজিং এভার, তো সে কি করছে? ইন ওয়ার্ম সিজিং ইনক্রিজিং এভার, সে যেন একটু উষ্ণতাকে বাড়িয়ে দেয়। অ্যান্ড সিম, যেন মনে হয় টু ওয়ান, কোনো একজনের কাছে, কোনো একজনের কাছে এটাই মনে হয়, ইন ড্রসিনেস হাফ লস্ট, যে তন্দ্রাচ্ছন্ন, অর্ধ ঘুমে, মানে ওই যে সে কি করছে? চুল্লি বা অগ্নিকুণ্ডের কাছাকাছি বসে একটু উত্তাপ নিচ্ছে, আর একটু ঝিমে 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 ভাব এসছে, ঝিমঝিমে ভাব, শীতের কাছে ক্লান্ত হয়ে উষ্ণতার কাছে এসে তার কাছে মনে হবে যেন যে সে যেন অর্ধ ঘুমের মধ্যে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় সে ভাববে দ্য গ্রাস হপার্স অ্যামং সাম গ্রাসি হিলস, অর্থাৎ ওই ঘাসময় কোনো পাহাড়ের ভিতর থেকে যেন এই যে সুরটা ভেসে আসছে কোনো এক ঘাস ফড়িংয়ে। তাহলে ক্রিকেটকে সে তখন ওই অগ্নিকুণ্ডের পাশে বসে বসে সে যেন ভাববে ঘাস ফড়িংয়ের গান। এটা কোথা থেকে এই সাউন্ডটা ভেসে আসছে? মনে হবে যেন এটা কোনো ঘাস ফড়িং, দূর কোনো এক, ওই যে হেজ টু হেজ, অর্থাৎ
সদ্য কাটা ঘাসের ভিতর দিয়ে সে যেন গান করছে। তাহলে তোমরা একটু ভাবো তো, যে এখানে এখানে গ্রাস হপারের প্রতিনিধি কে হয়েছে? ক্রিকেট না? গ্রাস হপার যখন ক্লান্ত হয়ে বিশ্রাম নিচ্ছে তখন তার হয়ে গান করে দিচ্ছে রাতে কে? ক্রিকেট, ঝিঝি, তাই না? তাহলে গ্রাস হপারের প্রতিনিধি ক্রিকেট। আবার ভেবে দেখো তো, পৃথিবীর কাব্য কখনো শেষ হবে না, পৃথিবীর প্রতিনিধিত্ব করছে কে? গ্রাস হপার। আবার গ্রাস হপারের হয়ে কাজ করে দিচ্ছে কে? ক্রিকেট। এই বিস্তারিত বিষয়গুলো আমরা এই কবিতার যখন পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি তার পাঠে একটা একটা করে আমি বলবো তোমাদের। তাহলে চলো আমরা এই কবিতার প্রত্যেকটা অংশকে এবার বুঝে নিই। কবিতার উপমা, কবিতার রূপক, কবিতার অনুপ্রাস এবং আরো অনেক কিছু একটু আমরা বুঝে ফেলি। একটু বিস্তারিত আলোচনা করতে পারি, তাই না? তো চলো এবার কবিতার বিষয় একটু আমরা বলি, বিভিন্ন বিষয়গুলোকে আলোচনা করার চেষ্টা করছি। যেমন আমরা এর আগে কোথা থেকে নেওয়া হয়েছে তবু আরেকবার বলছি, চলো। দ্য পোয়েটিক্যাল ওয়ার্কস অফ জন কিটস, এখান থেকে অংশটি নেওয়া হয়েছে। আর কম্পোজ করা হয়েছিল সাধারণত বলেছি 30শে ডিসেম্বর 1816-তে, এই কি তিনি লেখা সম্পূর্ণ করেছেন। আর এটা একটি সনেট, আর আমি বলেছিলাম আরম্ভিক পেন্টামিটারে লেখা হয়েছে। এটা নিশ্চয়ই তোমরা এতক্ষণ বুঝতে পেরেছো বিষয়টা। আর রাইম তো বললাম, রাইম স্কিম বিবিএ সিডিই এই ছন্দে তিনি লিখেছেন এই সনেটটি। এবার চলো আমরা একটু এই কবিতার বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি। তাহলে তোমাদের আমি পড়তে পড়তে বলেছিলাম এই কবিতার বিষয়টি কি, থিম কি, কি বিষয়, প্রকৃত ভাবতে গেলেই কোনটাকে আগে আসে, কোনটা ভাবতে গেলে? তো দেখো, থিম মানে আমরা বলছি অ্যাকচুয়ালি তিনি কিন্তু প্রকৃতিকেই মিনস করেছেন, টোটালটাই প্রকৃতি নির্ভর কবিতাটি। তাই আমরা নেচার বলতে পারি এই কবিতার বড় থিম, প্রকৃতি, তাই না? তো আমরা এখানে কি মিনস করতে পারি? নেচারকে। তো যেমন দেখো, আমরা আরো একটু বলতে পারি প্রকৃতির কি কোন বিষয়টা এখানে তিনি গুরুত্ব দিয়েছেন? পোয়েট্রি, কাব্য, মিউজিক, গান, তাই না? তাহলে নেচার তো প্রকৃত থিম, তার সাথে সাথে আমরা পোয়েট্রি, মিউজিক এটাকেও বলতে পারি না? তিনি ওই প্রকৃতির গান, কাব্যকেই তুলে ধরতে চেয়েছেন। অর্থাৎ নেচার তো অবশ্যই, তার মানে পোয়েট্রি অফ নেচার, তারপরে আমরা পোয়েমস অফ নেচার এইসব বলতে পারি, তাই না? মিউজিক অফ নেচার। তো এই বিষয়টা আমরা এখানে আলোচনা করতে পারি যে থিম, অর্থাৎ আমরা থিমটা শেষ করলাম। এক কথা তোমরা নেচার বলবে, তা নাহলে তোমরা বলতে পারো দ্য পোয়েট্রি অফ নেচার, তা নাহলে বলবে দ্য মিউজিক অফ নেচার। ঠিক আছে, এই তিনটে অংশ এখানে। এবার আমরা সিম্বলে আসি। এই কবিতার প্রতীকী কি ব্যবহার হচ্ছে, প্রতীক কি ব্যবহার করা হচ্ছে। তো এইখানে তোমরা দেখো, আমরা কবিতাকে যদি একটু ভালো করে খেয়াল করি, অ্যাকচুয়ালি এটা একটা দ্য ইটারনাল ফ্লো অফ মিউজিক, তাই না? একটা চিরন্তর যে প্রবাহমানতা গানের, মিউজিক, সঙ্গীতের, কার? পৃথিবী, অফ দ্য আর্থ, তাই না? তো এই এখানে প্রতীক হিসাবে ব্যবহার করছি আমরা, সিম্বল হিসাবে ব্যবহার করছি। আর গ্রাসহপারকে তো, গ্রাসহপার তো একটা সিম্বল, তো গ্রাসহপারকে আমরা গ্রীষ্মের প্রতীক হিসাবে ধরতে পারি না, হট সামার। আর ক্রিকেটকে আমরা শীতের প্রতীক, কোল্ড উইন্টারের প্রতীক ধরতে পারি। তাহলে গ্রাসহপার হচ্ছে হট সামার আর ক্রিকেট হচ্ছে কোল্ড উইন্টার। কেন? যে যে ঋতুতেই আলোচনা করা হয়েছে তারা তাদেরই প্রতীক। তো এইভাবে আমরা সিম্বল তিনটে পেলাম এখানে। প্রকৃতপক্ষে তাহলে তোমরা বলবে দ্য ইটারনাল একটা ফ্লো, প্রবাহ অফ আর্থের, তাই না? তাহলে ইটারনাল ফ্লো অফ মিউজিক অফ দ্য আর্থ, এটা। চলো, রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধিত্ব করেছে কে? পৃথিবীর প্রতিনিধিত্ব কে করেছে? তোমাদের একটু বারবার বলছিলাম পৃথিবীর প্রতিনিধিত্ব কে করছে। দেখো, পৃথিবীর প্রতিনিধিত্ব করছে কে? তাহলে গ্রাসহপার আর ক্রিকেট না? তারা দুজনেই প্রতিনিধি হয়ে এসেছে। আবার যদি গভীরভাবে ভাবি, পৃথিবীর প্রতিনিধিত্ব করেছে গ্রাসহপার, আর গ্রাসহপারের প্রতিনিধিত্ব করেছে ক্রিকেট, তাই না? অর্থাৎ তার শীতের গানটাকে চালিয়ে দিয়েছে সে। চলো, তাহলে আমরা জেনে গেলাম রিপ্রেজেন্টেটিভ। এবার আমরা করছি ইমাজারি। আচ্ছা, চিত্রকল্প, কল্পচিত্র। তুমি এই কবিতাটা পড়তে গিয়ে একটা দুটো লাইন পড়ো, পড়তে পড়তে তোমার ভিতরে একটা গল্প তৈরি হবে, অর্থাৎ স্ক্রিপ্ট তৈরি হবে।
তা যতগুলো স্ক্রিপ্ট হবে ওই একটা একটা স্ক্রিপ্টকে ইমাজারি। ওকে, তুমি প্রথম লাইনটা মনে করো, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। পৃথিবীর কাব্য। তুমি পৃথিবীর কাব্য ভাবতে গিয়ে কি ভাবছো? মাথার মধ্যে কোনো গল্প আসছে? যদি না আসে ছেড়ে দাও, চলো আরো অনেক বলার জায়গা আছে, ভেবে দেখো। হোয়েন অল দ্য বার্ডস আর ফাইন্ড, সমস্ত পাখিরা যখন ক্লান্ত বা মূর্ছা যায়, ক্লান্ত হয়ে পড়ে। এবার তুমি যখন স্ক্রিপ্ট করবে নিশ্চয়ই পাখির ছবি দেখাতে হবে না, আর তারা যে ক্লান্ত ঝিমাচ্ছে সেটা দেখাতে হবে না, তাহলে এটা একটা ইমাজারি ব্যবহার হলো কিনা? তো বুঝতে পারছো, এইরকম তোমার যখন কোনো স্ক্রিপ্ট করবে একটা একটা করে তথ্য তোমার মনের মধ্যে যখন ভেসে উঠছে, ওটাই একটা ইমাজারি, ওটাই একটা কল্পচিত্র। তার সাথে সাথে আছে হট সান, তাহলে তোমার পরিবেশটা দেখাতে হবে কিরকম? নিশ্চয়ই রাতের না বা অন্য কোনো ঋতু নয়, প্রচন্ড তপ্ত রৌদ্র তপ্ত একটা দিনে তোমার দেখাতে হবে, তাহলে এটাও একটা তোমার কি ব্যবহার করছে? ইমাজারি। এইভাবে প্রচুর প্রচুর তুমি ইমাজারি বলতে পারো, যতগুলো লাইন বলবে। এই যে হাইডিং কুলিং ট্রিজ, গাছের শীতলতায় গিয়ে আস্ত হয়, তাহলে সেরকম গাছও তোমার এঁকে দেখাতে হবে না? এইরকম ভাবে প্রত্যেকটা অংশ তুমি যখন পড়বে, আমি বলতে থাকলে অনেকগুলো শেষ হয়ে যাবে, তো এইভাবে তুমি বলতে 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 অনেক ইমাজারি। হাইডিং কুলিং ট্রিজ, তারপরে হট সান, হেজ টু হেজ, তাহলে তুমি যখন চিত্রকল্প আঁকবে তখন তোমার ওই ঝোপঝাড় এঁকে দেখাতে হবে, আবার ওই নিউ মুভমেন্ট করে দেখাতে হবে, তাহলে ওইগুলোই চিত্রকল্প। তো অর্থাৎ যতগুলো ছবি তুমি মনে মনে কল্পনা করছো তোমার একটা সিনেমাটিক বানাতে গেলে। চলো, ইমাজারি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো, তারপরটা আসি। এবার মুড। এই কবিতাটি কবি জন কিটস কোন বেসিসে লিখেছেন? স্যাডনেস না হ্যাপিনেস না কিসে লিখেছেন? আনন্দ করে না দুঃখের ভিতর দিয়ে কি লিখেছেন? আমরা বলি জয়াস, একটা জয় সূচক, আনন্দমূলক তিনি লিখেছেন, অর্থাৎ আমরা জয়াস মুডে লিখেছেন ধরে নেব। তারপর আছে ইলুয়েশন, মানে একটা ভ্রম, ভ্রান্তি। দেখো, সাহিত্য যখন সৃষ্টি হয়, কাব্য যখন সৃষ্টি হয়, কবি বিভিন্নভাবে কবিতাটিকে প্রতিষ্ঠা করেন আমাদের মধ্যে, আর সেই কবিতার মধ্যেও কোনো একটা ইঙ্গিত দেন, পরবর্তীকালে সেই ইঙ্গিতটাকে ভেঙে তছনছ করে দেয়। যেমন আমরা আর একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণী বিভিন্ন কবিতায় সেভাবে পেয়েছি। যেমন এক সৈন্য, সে ঘুমিয়েছিল ফান গাছের বালিশ করে, আর সেখানে পরে জানতে পারি সে মৃত। এই যে আমাদের একটা ভ্রম সৃষ্টি করা, আমরা তো প্রথম থেকেই ভাবছি 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 আহারে কি সুন্দর একটা অপূর্ব প্রাকৃতিক সবাই, একজন শুয়ে আছে, তাই না? একজন দো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, সে এক উপত্যকার মধ্যে শুয়ে আছে, কিন্তু পরে জানতে পারছি না সে মৃত। এই যে আমাদের মধ্যে ভ্রম সৃষ্টি করা, ভ্রম, ভুল, ভ্রান্তি, যেটা ভাবছি সেটা না, এই ইলিউয়েশন। এখানে কি ব্যবস্থা হয়েছে? ভাবো ভাবো ভাবো, পারবে? একটু ভেবে দেখো। ইলিউয়েশন বলতে, বলে নিশ্চয়ই বুঝতে পারছো, ইলিউয়েশন বলতে ভেবে দেখো, টু ওয়ান, কোনো একজনের কাছে কি মনে হবে? মনে হবে যেন গান গাইছে কিন্তু ওই চুল্লির পাশ থেকে ক্রিকেট, ঝিঝি, কিন্তু প্রকৃত ঝিঝি না। সে মনে করছে এটা তো গ্রাস হপার, ঘাস ফড়িং হয়তো গান গাইছে। তো এই যে তার ভিতরে একটা ভ্রম তৈরি হচ্ছে না, তো এটাই তাহলে কি ইলিউয়েশন ব্যবহার করা হয়েছে? বুঝতেই পারছো নিশ্চয়ই। চলো তারপরটা আমরা আসি। এবার আমরা বলবো অ্যালিটারেশন, অর্থাৎ আমরা অনুপ্রাস। অনুপ্রাস বিষয়টা হচ্ছে একই ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণ দিয়ে শুরু পর 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 শব্দ। যেমন দেখো, মাউন্ট মেড, এম এম, মাউন্ট মেড, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে, মাউন্ট মেড। আবার হেজ টু হেজ, এইচ এর হেজ, এইচ, আবার টু হেজ এর এইচ, এইগুলো হচ্ছে তোমার অ্যালিটারেশন, অর্থাৎ আমরা বলতে পারি অনুপ্রাস ব্যবহার করেছেন। এইগুলো অলংকার, কাব্য সাহিত্যের অলংকার। কিছু ছন্দ আছে, কিছু নিয়ম রীতি আছে, তার সাথে অলংকারও আছে। অলংকার যেমন আমাদের গহনা পরলে খুব সুন্দর লাগে শরীরে, পোশাকের সাথে সাথে, এরকম কাব্যেও কিন্তু আমরা প্রচুর অলংকার ব্যবহার করতে পারি, তো এটাও অলংকার। তো যেগুলো বলছি সবকিছুই। আর অক্সিমরন, অর্থাৎ বিপরীত অলংকার, বিপরীত, বৈপরীত্য, আলাদা আলাদা। যেমন প্লিজেন্ট উইড, উইড, তো এইখানে তোমরা কোথায় পেয়েছো বলো তো? প্লিজেন্ট উইড, অর্থাৎ আগাছার ভিতরে সে কি করে? গিয়ে আশ্রয় নেয় যখন গ্রাস হপার ক্লান্ত হয়ে পড়ে। আমরা পড়ছিলাম না যে হি রেস্টস, দেখো পিছনে দেখো, হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, সে গিয়ে বিশ্রাম নেয় কিছু প্লিজেন্ট, মনোরম, সুন্দর, অপূর্ব উইড, কিসে? আগাছার ভিতরে। তো আগাছাকে তুমি সুন্দর বলো কি? আগাছা সত্যিই তোমার সুন্দর লাগে? আগাছা যেগুলো যেখানে সেখানে জন্মায়, আমাদের ডিস্টার্ব করায়, মনে হয় যেন এগুলো কেটে দিলে পরিবেশটা ভালো লাগে,
আবার কবি বলছেন প্লিজেন্ট, মনোরম, অপূর্ব, সুন্দর। দেখো এই যে একটা বিপরীত ধর্মী বিষয় হলো না? তো এইখানেই আমরা বলছি বিপরীত অলঙ্কার, বিপরীত অলঙ্কার তিনি ব্যবহার করেছেন। চলো পরেরটা আসি, মেটাফোর, রূপক। রূপক বলতে দুটো আলাদা আলাদা জিনিসকে কম্পেয়ার করা, তুলনা করা। উপমা কিন্তু একই বিষয় নয়। উপমার বৈশিষ্ট্যটা আমি আগেই বলেছি। উপমা বলতে যে যদি বলি তুমি যে দেখছো, তুমি চাঁদের মতো সুন্দর, যদি কেউ মেয়েরা দেখো চাঁদের মতো সুন্দর, তুমি চাঁদের মতো সুন্দর, তাহলে তুমি একজন মানুষ আর চাঁদ মানুষ না, কিন্তু অন্য একটা অবজেক্ট। এই যে দুজন আলাদা আলাদা অবজেক্ট, তাকে কম্পেয়ার করলাম একই জিনিস দিয়ে সুন্দরকে বোঝাতে, তাহলে এটা হচ্ছে উপমা। কিন্তু এইখানে আমরা ওইরকম একই জিনিস নয়, দুটো ভিন্ন ধর্মের জিনিস দিয়ে, ভিন্ন বিষয় দিয়ে আমরা যেমন এখানে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। যেমন এখানে আর্থ, পৃথিবীর সাথে কম্পেয়ার করা হয়েছে কি গ্রাস হপার, পৃথিবীর প্রতিনিধিত্ব করছে ঘাস ফড়িং, আবার ঘাস ফড়িং এর প্রতিনিধিত্ব করছে কে ক্রিকেট। তাহলে প্রত্যেকের রূপক হিসাবে ব্যবহার হচ্ছে, একে অন্যের প্রতিনিধিত্ব করা, একে অন্যের দ্বারা। অর্থাৎ পৃথিবীর প্রতিনিধি হয়ে আসছে গ্রাস হপার, আর গ্রাস হপারের হয়ে ক্রিকেট। তো এইখানে তোমরা এটাকে পেয়ে যেতে পারো। যেমন বলতে পারি ক্রিকেট সং, ঘাস ফড়িং এর গান, সেটা কার গানের সঙ্গে তুলনা করা হয়েছে? ক্রিকেট সং, ঝিঝির গান কার সঙ্গে তুলনা করা হয়েছে? গ্রাস হপারের গানের সাথে না? তাহলে দেখো ঝিঝির গানটাকে গ্রাস হপারের গানের সাথে তুলনা করছে, ওটাও একটা আমরা কি বলতে পারি, এখানেও আমরা বলি রূপক ব্যবহার করা হয়েছে, অর্থাৎ একটাকে অন্যের সাথে তুলনা করা হচ্ছে, কম্পেয়ার করা হচ্ছে। তো দেখো আমরা অ্যানালজি এক্ষুনি বলছিলাম, উপমা। যেমন দেখো গ্রাস হপারকে উপমা হিসাবে ব্যবহার করেছে ক্রিকেটের সাথে, গ্রাস হপারকে উপমা হিসাবে ব্যবহার করা হয়েছে ক্রিকেটের সাথে। অর্থাৎ গ্রাস হপারের বদল হিসাবে ক্রিকেট, গ্রাস হপার যা যা করে ক্রিকেট তাই তাই করে, একজনের সাথে অন্যজনের এক্ষুনি বললাম তুমি চাঁদের মতো, তাহলে চাঁদের সাথে তোমার ঘাস ফড়িং এর সাথে ঝিঝির, তাই না? চলো এটা হলো তাহলে অ্যানালজি। ইমেজ বলতে চিত্র। তো আমার এই পাঠ্যাংশে অনেক 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 ইমেজ, একটু আগে যেগুলো ইমাজারি বললাম, এরকম অপূর্ব সুন্দর সুন্দর তোমার মনের মধ্যে যা যা ছবি হবে, প্রচুর প্রচুর ছবি, এটা বলে লাভ নেই, অনেক 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 ছবি তোমার, ওই জন্য আমি ব্ল্যাঙ্ক রেখেছি। প্রত্যেকটা ছবি তুমি যতটা পড়তে গিয়ে তোমার মনের মধ্যে যে ছবিগুলো কল্পনা করা যাবে, এরকম ইমেজ তিনি তুলে ধরেছেন এই বিষয়ে। এবার আমি বলবো সেন্ট্রাল আইডিয়া। তো মূল থিম একটু আগেই বলেছি আমরা, হচ্ছে পোয়েট্রি অফ আর্থ বা ইটারনাল মিউজিক অফ আর্থ। এই জিনিসগুলো তিনি এই কবিতার বিষয়বস্তু হিসাবে তুলে ধরেছেন। তো আমরা মোটামুটি কবিতার বিষয়বস্তু সম্পর্কে একটু জেনে গেছি, আর তোমরা আশা করি নিশ্চয়ই পুরো ডিটেলস জানতে পারলে এই কবিতা থেকে। আর যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে, তোমরা পরবর্তী অংশের জন্য অপেক্ষা করো, আর পারলে সাবস্ক্রাইব করো। আর সত্যি সত্যি আর হয়তো অনেক লং হচ্ছে ভিডিওটা, তো ভীষণ জরুরি লং হওয়া। আমি চাই না কোনো অংশে, ছোট্ট অংশে ছেলেরা বঞ্চিত হোক, ভীষণভাবে চাই তারা সম্পূর্ণ বিষয়গুলো জানুক, একটা কবিকে জানুক, তার লেখাকে জানুক, তার সৃষ্টিকে জানুক, প্রকৃতিকে জানুক, কোনো রকম ফাঁকি না। যার যেটুকু প্রয়োজন হবে পারলে সে সেটুকু অংশ কেটে বাদ দিয়ে দেখো, কিন্তু পুরোটা দেখা জরুরি। একটা মানুষ গড়ার ক্ষেত্রে সম্পূর্ণ জানা দরকার। তুমি কবিকে না জানলে তার কবিতাকে বুঝতে পারবে না, তার কবিতাকে জানতে চাইলে প্রকৃতিকে জানতে হবে, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা জরুরি। তো আশা করি তোমাদের ভালো লাগলো, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো, আর এইভাবেই সঙ্গে থাকো। আর যদি কোনো সমস্যা হয় আরও জানাও, আমি সেগুলো তোমাদের কাছে উপস্থিত করার চেষ্টা করব। ভালো থেকো, সত্যিই ভালো থেকো। বর্তমান পরিস্থিতিতে বলছি, ভালো থাকা সম্ভব হচ্ছে না আমাদের, তবু ভালো থাকা জরুরি। মনকে ভালো রাখো, প্রকৃতিকে পড়ো, প্রকৃতিকে বোঝো, ভালোবাসো, ভালোবাসার আনন্দের উপমা উপাদান খুঁজে